দাঁড়িয়ে বামের অনেক কিছু করার আছে। বাম যেমন এখানে বলতে পারে যে শিল্পটা হলো না, জায়গাটা উজাড় হয়ে গেল, সেরকম একই সঙ্গে এটাও বলার দরকার রয়েছে যে তাদের যে পদ্ধতিগত ভুলগুলো ছিল, সেই পদ্ধতিগত ভুলগুলোর জন্যে সিঙ্গুরের জনগণের কাছে ক্ষমা চাওয়ার প্রয়োজন আছে। সেই ক্ষমাটা কিন্তু তারা চাইছে না। তারা সিঙ্গুর থেকে এই প্রকল্প হবে, সিঙ্গুরে আমরা করতে গেছিলাম, আমরা ব্যর্থ হলাম। কিন্তু এটা বলার দরকার আছে যে আমাদের নিজেদেরও কিছু ভুল ছিল, যে ভুলের ওপর দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বা এরা এসেছে ক্ষমতায়, সেই ভুলের জন্যে মানুষের কাছে ক্ষমা প্রার্থনা করার দরকার আছে। এটাও হচ্ছে। যারা ষড়যন্ত্র করলেন ক্ষমা তো তাদের চাওয়া উচিত। যারা ওখানকার মানুষকে ভুল বোঝালেন যে এখানে শিল্প হলে সব একেবারে ধ্বংস হয়ে যাবে, তাদের মানুষের কাছে ক্ষমা চাওয়া উচিত। কারণ আজকে দিনের আলোর মতো স্পষ্ট, আমি আবার শুরুতে যে ওই তৃণমূল নেতার ছেলের কথা বললাম, এটা শুধু ওই নেতার ছেলে কি বুদ্ধবাবুর ভাইপো কি নিরুপমবাবুর ভাইপোর ব্যাপার না। পশ্চিমবাংলার সব যোগ্য ভাইপো ভাইজিদের চাকরি হতো সিঙ্গুরে, আরও অমুক তমুক জায়গায়, বিভিন্ন জায়গায় শিল্প হলে। আজকের দিনে দাঁড়িয়েও যারা তৃণমূল সরকারের দুর্নীতি হোক সেটা বাদ দিয়েও তৃণমূল সরকারের অন্য সমালোচনা করছেন, তিনি বামপন্থী ডানপন্থী যেই হন না কেন, এই কথাটা বারংবার আসছে যে কি তৃণমূল কি বিজেপি, তারা গোটা পশ্চিমবাংলায় গোটা দেশে কোথাও শিল্প তৈরি করতে পারছে না যেখানে ছেলেমেয়েরা যোগ্যতার সাথে কাজ পাবে। সেটা হচ্ছে না বলেই কাউকে ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল জায়গায় তার নিরাপত্তা সম্পূর্ণ ধ্বংস হয়ে যাচ্ছে, কিন্তু তাকে বাধ্য করা হচ্ছে ওখানে কাজ করতে। এলাকায় কাজ নেই বলেই কাউকে বাধ্য করা হচ্ছে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতে। সে ওখানে মার খাচ্ছে, সে ওখানে তার নির্যাতন হচ্ছে, তাকে পুড়িয়ে মারা হচ্ছে, পিটিয়ে মারা হচ্ছে, কিন্তু আমাদের এখানকার বিজেপি তৃণমূলের নেতারা চুপ। তাহলে ক্ষমা চাইতে হবে তাদের, যারা সেদিন ষড়যন্ত্র করে বাংলার মানুষকে ভুল বুঝিয়েছিলেন, আজকেও প্রতিনিয়ত বাংলার মানুষকে ভুল বুঝিয়ে যাচ্ছেন যে বামেদের ক্ষমা চাওয়া উচিত। আসল যখন লড়াইটা আপনার দুর্নীতির বিরুদ্ধে, লড়াইটা আপনার কাজ না হওয়ার বিরুদ্ধে, তখন তৃণমূল বিজেপিকে এক ব্র্যাকেটে রেখে তারা কেন মানুষের কাছে ক্ষমা চাইবেন না, এই প্রশ্নটা বারংবার করা উচিত। কিন্তু সত্যি কি বামেদের কোনো পদ্ধতিগত ভুল ছিল না? বামেদের ভুল যদি হয়ে থাকে সেটা তাদের সদিচ্ছাটা। বামেদের ভুল ছিল, তাদের সদিচ্ছা তারা মানুষের সামনে ওইভাবে বলে দিয়েছিল। আপনি যদি ওটাকে বলেন ভুল, তাহলে ভুল। কিন্তু বামেদের ভুল কোথায়? বামেরা বলেছিল কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ। কৃষির ক্ষেত্রে আমাদের হচ্ছে যে যতটুকু সহযোগিতা মানুষকে করার, সারের দাম কমানোর ক্ষেত্রে হোক, ভূমি সংস্কার করার ক্ষেত্রে হোক, জমির বন্টন করে দেওয়া হোক, আরও প্রান্তিক মানুষের হাতে জমি তুলে দেওয়া হোক, বামফ্রন্ট সেটা করেছিল। তারপর সময়ের সাথে সাথে পরিবার বেড়েছে, কাজের পরিধি বেড়েছে। ওই একটা চাষের জমিতে গোটা পরিবার, আগের জেনারেশনে যত মানুষ তার উপর নির্ভরশীল ছিলেন, পরবর্তী জেনারেশনের মানুষ বেড়েছেন, তাকে কাজের জন্য শিল্পে যেতে হবেই। তো গোটা পৃথিবী জুড়েই তো তাই হচ্ছে, জমির সংখ্যা তো নির্দিষ্ট। ফলে আপনাকে নতুন নতুন কাজ তৈরি করতে হলে শিল্প করতে হবে। বামফ্রন্ট এককালে বক্রেশ্বর করার জন্য লড়েছিল, কিন্তু তার পরবর্তী জেনারেশনের বামফ্রন্ট কিন্তু সেক্টর 5 করার জন্যও লড়েছে, কারণ ওইটা নতুন একটা কাজ, নতুন ধরনের কাজ আসছে। গিগ ওয়ার্কারদের জন্য এখনও সামাজিক সুরক্ষা ইত্যাদি কী করা উচিত, তাদের দাবি দেওয়ার জন্য কী করা উচিত, এখনও বামফ্রন্ট লড়ছে। গিগ ওয়ার্কাররা যেখানে যেখানে ধর্মঘটে যাচ্ছেন, তাদের দাবি আদায়ের লড়াইতে সফল হচ্ছেন, সেখানে বামপন্থীরা তাদের পাশে রয়েছে, বাকিরা কেউ নেই। ফলে বামেদের ভুল হচ্ছে ওই ষড়যন্ত্র, সেইটা মানুষ আজকে দিনের আলোর মতো বুঝতে পারছেন যে ওটা বামেদের ভুল নয়, ওটা তৃণমূল বিজেপির ভুল, যে ওই ষড়যন্ত্রটা তখন এত বড় আকারে হয়েছিল। তাহলে রাজনাথ সিংকে নিয়ে এসে কেন প্রধানমন্ত্রী ক্ষমা চাওয়াচ্ছেন না যে হ্যাঁ আমরা ভুল করেছিলাম? তাহলে ওই যে সব মুকুল রায় অমুক তমুক যারা তখন ওই অনশন মঞ্চ হোক কি স্যান্ডউইচ চকলেট মঞ্চ হোক, সব মঞ্চে একসাথে গিয়ে খাওয়া দাওয়া করেছিলেন, আর গোটা পশ্চিমবাংলার ভবিষ্যৎ প্রজন্মকে নষ্ট করার জন্যে ষড়যন্ত্র করেছিলেন, ক্ষমা তো আজকে তাদের চাইতে হবে। কিন্তু এ রাজ্যে যেভাবে দুর্নীতি থেকে শুরু করে একাধিক ইস্যু হচ্ছে, সত্যিই তো বামেরা সেই ইস্যুগুলোকে ধরতে পারছে না। শুধুমাত্র সোশ্যাল মিডিয়া বা টেলিভিশন চ্যানেলে গিয়ে বক্তৃতা রাখলেই কি সাধারণ মানুষ বা বাংলা বাঁচবে? সোশ্যাল মিডিয়ার সাথে রাস্তার লড়াইয়ের কোনো মানামানি নেই। রাস্তার লড়াই যেরকম হচ্ছে, তেমনি সোশ্যাল মিডিয়াতেও পক্ষে বিপক্ষে কথা আসছে। সোশ্যাল মিডিয়া এখন খুবই শক্তিশালী মাধ্যম, সেখানে তৃণমূল বিজেপি কোটি কোটি টাকা খরচা করে ফেক নিউজ ছড়াচ্ছে, আর বামপন্থী যারা আছেন তারা নিজেরা নিজেদের উদ্যোগে বামপন্থার প্রচার করছেন। রাস্তার লড়াইও তেমনি, বিজেপি তৃণমূল তো ফ্ল্যাগ বাঁধার জন্যে, হোর্ডিং বাঁধার জন্যে, ভোটের বুথে বসার জন্য টাকা দেয় লোকেদেরকে, বামপন্থীদের কোনোদিনও টাকা পয়সা দিতে হয়নি। তো কিন্তু বামেদের লড়াই সেটা আরও বেশি ভিজিবল হওয়ার প্রয়োজন কিনা সেটা মানুষ বলবেন, অবশ্যই কোনো অসুবিধা নেই। কিন্তু বামেরা যে প্রশ্নে লড়াই করছে, তৃণমূল বিজেপি তো সেই প্রশ্নে লড়াই করতে পারছে না। গিগ ওয়ার্কারদের নিয়ে তৃণমূল বিজেপি কোনো লড়াই করতে পারছে না। বাংলাদেশে দীপু দাসের ঘটনার প্রতিবাদে বামপন্থীরা নেমেছে, আবার এখানেও আফরাজুলের ঘটনা কি, আসামে পিটিয়ে মারার ঘটনা কি, উড়িষ্যায় পিটিয়ে মারার ঘটনায় বামপন্থীরা নেমেছে। যারা দীপু দাসের ঘটনায় মিছিল করলেন, ঝামেলা ঝঞ্ঝাট ইত্যাদি করলেন এখানে বিজেপির নেতারা, তারা এই বাংলাভাষী পরিযায়ী শ্রমিক,
তার আক্রমণের ঘটনায় কেন মিছিল করলেন না? ওই যে আসামের মুখ্যমন্ত্রী বিজেপির নেতা, তিনি যখন বললেন যে বাংলা ভাষায় কথা বললে আমি বাংলাদেশ পাঠিয়ে দেব, এই কথা বলার জন্য এখানকার বিজেপির নেতারা একটা শব্দ প্রতিবাদ কেন করলেন না? তাহলে বাংলার মানুষের কাছে যখন ভোট চাইতে যাবেন, তিনি বাংলাভাষী, হিন্দিভাষী, যে ভাষী মানুষই হোক, তিনি যখন ভোট চাইতে যাবেন, মানুষ তাকেই প্রশ্ন করবে তো যে আমার মাতৃভাষায় কথা বলাটা ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে অপরাধ কেন হলো? বিজেপি নেতাদের এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য তৈরি থাকতে হবে। এবং এই এত দুর্নীতিপর তৃণমূল কংগ্রেস 250-এর বেশি সিট তারা ঘোষণা করছে, বিজেপি ধর্ম নিয়ে রাজনীতি করার পরেও তারা 200 তার কিছুটা কম সিটের কথা ঘোষণা করছে। নতুন তৃণমূল ছেড়ে হুমায়ুন কবির নতুন দল খুলেছে, তিনিও একটা আসনের টার্গেট দিচ্ছে, কিন্তু বামেরা কোনো টার্গেট দিচ্ছে না। মানে বামেরা কি সত্যি ভাবছে যে তারা এবারেও শূন্য হয়ে যাবে? বামেরা কখনো ওই খেয়ালি পোলাও রান্না করতে পছন্দ করে না। স্বপ্নে পোলাও রান্না করব আর আমি বোতলের পর বোতল ঘি দিয়ে যাব। এখন অনেক বিভিন্ন এইসব ব্লগিংয়ে দেখা যায় যে বিরিয়ানির হাঁড়িতে পরপর ঘি পড়েই যাচ্ছে। এখন বাকি যারা রাজনৈতিক দল আছে তারা ওরকম স্বপ্নে বিরিয়ানির হাঁড়ির মধ্যে ওরকম পোলাও ঢেলেই যাচ্ছে, যাক অসুবিধা নেই, কিন্তু তাদের মনে রাখতে হবে যে পঞ্চায়েত নির্বাচনের সময় তারা এরকম স্বপ্নে পোলাওয়ে ঘি ঢালছিল, আর যখন ব্যালট বাক্স খুলছিল তখন কাস্তে হাতুড়ি ছাপ মারা সিম্বল আসছিল বলে ওই চুরির টাকা খাওয়া নেতাদেরকে ওই ব্যালট চিবিয়ে খেতে হয়েছিল, কালি ঢেলে দিতে হয়েছিল, নদীর জলে ফেলে দিতে হয়েছিল, 6 জন বামপন্থী কর্মীকে শহীদ হতে হয়েছিল, তবে গিয়ে পঞ্চায়েত নির্বাচনটা তৃণমূল দখল করতে পেরেছিল। কিন্তু পঞ্চায়েতে যা হয়ে গেছে। এবারের নির্বাচনে যে সেটা হবে না, এটা বুঝে আগে থেকে হচ্ছে যে একটা পরিবেশ তৈরি করার চেষ্টা তারা করছে, যেটা আসলে দিনের শেষে গিয়ে সেই বাস্তবতার জায়গায় দাঁড়াবে না। অর্থাৎ বামেদের কাছে সত্যি আসন সংখ্যাটা কোনো ম্যাটার করে? 100 বার বামেদের কাছে আসন সংখ্যা ম্যাটার করবে বলেই তো ওরা এটা বুঝতে পারছে। তৃণমূল বিজেপির সেটিং যখন আমরা বলেছিলাম তখন যত মানুষ ভরসা করেছিলেন, আজকে আপনি রাস্তায় দাঁড়িয়ে জিজ্ঞেস করুন, অনেক বেশি মানুষ বলবেন যে হ্যাঁ ওদের তো মনে হচ্ছে একটা কিছু সেটিং হয়ে আছে। ফলে বামেদের যে কথা আসলে দিনের আলোর মতো আজকে স্পষ্ট হচ্ছে, তারা যে সেই সময়ে দাঁড়িয়ে সত্যি কথাটা বলেছিল, মানুষকে বোঝাতে সক্ষম হয়েছিল যে তৃণমূল থেকে চুরি করে বিজেপিতে চলে গেলে সে আসলে সাধুপুরুষ হয়ে যায় না, সেও একই রকম চোর থাকে, সে আজকে দিনের আলোর মতো স্পষ্ট। দল বদল করাটা যে মানে জামা কাপড় বদল করার মতো হয়ে যাচ্ছে, মানে করোনায় সকালে একটা মাস্ক পরলাম বিকেলে একটা মাস্ক পরলামের মতো করে যে আদর্শ বদল হয়ে যাচ্ছে, এইটা যে পশ্চিমবাংলার মানুষের কাছে, গরিব মানুষ, মেহনতি মানুষ, মহিলা, ছাত্র, যুব, কৃষক, তাদের কাছে কিছু যায় আসে না এগুলো হতে, সেইটা এবারের নির্বাচনে মানুষ বুঝতে পারবে। এবং সেই জন্যেই মানুষ বামপন্থীদের মিটিং মিছিলে সমাবেশে বেশি করে জড়ো হচ্ছেন। আপনি বীরভূমের সমাবেশ দেখুন, গত কয়েকদিন আগে মালদার সমাবেশ দেখুন, পুলিশ পারমিশন নেই, তো পারমিশন নেই, আমাদের ওই সব ব্যাপার নেই, আমাদের জনগণের পারমিশন আছে। আমরা জনগণের পারমিশন নিয়েই সভা করেছি, সমাবেশ করেছি, লোক জমায়েত হয়েছে, এবং জনগণের পারমিশন নিয়ে এবারের ভোটটা হবে, কোনো হিল্লি দিল্লির নেতাদের পারমিশনে হবে না।